তা শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন করা হয়েছিল বাংলাদেশে, আওয়ামী লীগ সেই রাগে দুঃখে কষ্টে ক্ষোভে তারা লন্ডনের ডক্টর ইউনুস এবং তার প্রেস সচিবের ছবি দিয়ে ডাস্টবিন করেছে এবং সেখানে ময়লা ফেলেছে, এগুলো ভিডিও ভাইরাল হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ দমে যাচ্ছে না। আসলে কোনো দলকে দমিয়ে ফেলা যায় না টোটালি। জামাতকে আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করেছে দমিয়ে ফেলার, কিন্তু দমাতে পারেনি। বিএনপিকে সর্বোচ্চ চেষ্টা করেছে, দমাতে পারেনি, সময় লেগেছে, কিন্তু তারা সবাই বহাল তুবিয়াতে বিশাল শক্তি নিয়ে কিন্তু ফিরে আসছে। এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের যে রাজনীতির গতিধারার সামনে যাচ্ছে, যদি সেটাই হতে থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটতে থাকবে। পৃথিবীর যেই দেশেই এই লোকরা যাবেন, সম্মানিত লোকরা, ডক্টর ইউনুস এবং তার টিম, তারা সেখানে অপমানিত হবে, ডিম ছুঁড়ে মারা হবে, জুতা ছুঁড়ে মারা হবে, খারাপ কথা বলা হবে। আপনি তো সব জায়গায় ঠেকাতে পারবেন না, ফেসবুক ঠেকাতে পারবেন না, টুইটার ঠেকাতে পারবেন না। এই এমব্রাসমেন্টটা সৃষ্টি আওয়ামী লীগ করছে, যেটা দুঃখজনক। সেইখান থেকে যদি একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করা হতো, একটা গঠনমূলক রাজনীতি করা হতো, আওয়ামী লীগও রিফর্ম হতো, আওয়ামী লীগও যদি দোষ স্বীকার করতো, দোষ স্বীকার করা উচিত আওয়ামী লীগের। যেমন এই চরম মপতন্ত্রের মধ্যেও একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে। সাবেক রাষ্ট্রপতি ব্যাংকক থেকে বাংলাদেশে ফিরে আসছেন, স্বাভাবিক গতিধারায় মনে হচ্ছিল উনি আর ফিরবেন না, উনি পালিয়ে যাবেন, এবং সেরকমটি বলা হয়েছিল সবাই যাওয়ার পরে যে অবস্থা তৈরি হয়েছিল কিন্তু উনি কিন্তু ফিরে আসছেন, এবং ফিরে এসে একটা কথাও বলেছেন যে আমাদের নিশ্চয়ই কোনো ভুল আছে। ওনার ফিরে আসাটা প্রমাণ করে প্রকৃত রাজনীতিবিদরা পালায় না। রাজনীতির সুযোগ পেলে তারা রাজনীতি করতে চায়। আর একজন রাজনীতিবিদ তো একদিনে তৈরি হয় না, একজন দানবও একদিনে তৈরি হয় না, একজন রাজনীতিবিদও একদিনে তৈরি হয় না। বিপুল রাজনীতিবিদ যখন সরে যায়, চলে যায় বা মাঠে থাকে না, এই শূন্যতা কিন্তু অপরাজনীতি দিয়েই পূরণ হয়। এই অপরাজনীতি কমব্যাট করা সামনের দিনে আওয়ামী লীগ না থাকলে বিএনপি এবং জামাতের জন্য যথেষ্ট কষ্টকর হবে। এই গুপ্ত হামলা, এই গুপ্ত আন্দোলন, এই গুপ্ত মিটিং, গুপ্ত মিছিল, এগুলো নিয়ে কি দেশ আগাতে পারবে? দেশটাকে আগাতে গেলে এর মধ্যে থেকে একটা মধ্যপন্থা অন্তর্ভুক্তিমূলক বের করে ফেলতে হবে, যেখানে সবার জন্য উইন উইন সিচুয়েশন থাকবে। একটি গোষ্ঠীকে বাদ দিয়ে যদি দেশ আগাতে চায়, দেশ হোঁচট খাবে এবং পুরো সিস্টেমটা কলাপস করবে। আরেকটা কথা সবসময়ই বলি, যে বিশাল রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগ তৈরি করেছিল, যে বিশাল পুলিশ, যে বিশাল বিজেপি, যে বিশাল সেনাবাহিনী, যে বিশাল কর্মী বাহিনী, সেটা দিয়ে আওয়ামী লীগ একতরফা ভোট করে পরপর 3টে একতরফা ভোট করতে পেরেছে, এবং 13 বা 14 সাল থেকে 11 বছর টানা অন্যায়ভাবেই আমি বলবো ক্ষমতায় ছিল। সেই বিশাল বাহিনী তৈরি কি সামনের সরকার করতে পারবে? এবং এই বাহিনী কি সামনের সরকারকে সেইভাবে সহযোগিতা করবে? অর্থাৎ সামনের 1 বছর, 2 বছর, 6 মাস পরে যখন বিরোধী দল আন্দোলন করা শুরু করবে, এই আন্দোলন তো দমন করাতে পারবে না সরকার। পাটোয়ারি, একটু ছোট্ট করে জানতে চাই, যেটি যে লন্ডন বৈঠকই বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারণ করে দিল কিনা, আপনার কি মনে হয়? না, আমি মনে করি এদেশের মানুষ এদেশের ভাগ্য নির্ধারণ করবে। সেক্ষেত্রে জনাব তারেক জিয়া অবশ্যই বাংলাদেশের লার্জেস্ট একটি দলের উনি শীর্ষ নেতা, উনি চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি কি চাচ্ছেন, উনি কি ভাবছেন, আবার ডক্টর ইউনুস স্যার কী চাচ্ছেন, ডক্টর ইউনুস স্যার কী ভাবছেন, এটার মধ্যে তো একটা সমন্বয় বা কেমিস্ট্রি হতে হবে। এই বৈঠকটা সেই রসায়নটা করে দিয়েছে। আর অবশ্যই জামাত ইসলামী বা অন্যান্য দলগুলো যারা আন্দোলন করেছে, যারা বিগত সময়ে নির্যাতিত হয়েছে, তাদের মধ্যে মতবিরোধ থাকলেও ফান্ডামেন্টাল প্রশ্নে তারা মতবিরোধ হওয়ার মতো সময় এখনো হয়নি। তো তারা আলটিমেটলি বিষয়গুলোতে কনসেনসাস হবে, ভোটের ব্যাপারে একত্রিত হবে। তো আমার একটি দেশের স্বার্থে আপিল থাকবে, আর্জ থাকবে, যে কোনো মূল্যে একটা মোটামুটি অন্তর্ভুক্তিমূলক ইলেকশন করতে না পারলে সমস্যাটা জিয়ে থাকবে। দেখুন, এই গভর্নমেন্ট যদি ফেব্রুয়ারি বাদ দিয়ে এপ্রিল, জুন, জুলাই বা আরও 6 মাস, 1 বছর থাকে, বাংলাদেশের রাস্তাগুলো সোনায় পর্যবসিত হবে না। সেই ধারাবাহিকতা এই সরকার নাই। সেই ধারাবাহিকতা, সেই উন্নয়ন, সেই জোয়ার সরকার আনতে পারেনি। তারা অনেক সীমাবদ্ধতা ছিল, তাকে অনেকে সহযোগিতা করেনি, তারা অনেক ভঙ্গুর রাষ্ট্র ছিল, সব ঠিক আছে, বাস্তব কথা হয়নি। দক্ষ লোক বিদেশে পাঠানোর পথ খোলেনি, স্কলারশিপ বিদেশে বাড়েনি, ইনভেস্টমেন্ট এফডিআই বাড়ে, ডক্টর ইউনুসের যে অসাধারণ ক্যারিশমা, এফডিআই সেটা কাজে লাগেনি, নানা কারণে লাগেনি। এবং ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া কখনোই এফডিআই বাড়বে না। এবং গার্মেন্টসটা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে, প্রতিদিন জব কাট হচ্ছে, সামনে গিয়ে আরও জব কাট হবে, কোনো সন্দেহ নাই। এখন একটি ফান্ডামেন্টাল প্রশ্ন সামনে আসবে, সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট। আমাদের সংবিধানে আর্টিকেল 58 ক্যাপিটাল এ আস্তে আস্তে ফিরে আসার দাবিও বিএনপির আছে, সুপ্রিম কোর্টের রায়টায় হয়ে যেতে পারে। তখন কি হবে এই গভর্নমেন্টের ক্যারেক্টার?
যদি কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধানে ফিরে আসে, তাহলে এই গভর্নমেন্টের অধীনে ইলেকশন করাটা কতটুকু যৌক্তিক হবে, কতটা লফুল হবে, এই ইস্যুটা আসবে। আর কেয়ারটেকার গভর্নমেন্ট হলে সেটার ফরমেশন কীভাবে হবে, কারণ আগের মতো ফরমেশন হলে কিছু কমপ্লিকেশন চলে আসবে। আগের চিফ জাস্টিসকে অফার করতে হবে, তা না হলে তার আগে চিফ জাস্টিসকে অফার করতে হবে, তা না হলে তার আগে দুজন অ্যাপিলেট ডিভিশনের ফরম্যাট তো সংবিধানে আগেই দেওয়া আছে, নতুন করে ফরম্যাট তো আর সুপ্রিম কোর্ট করতে পারবে না, এটা তো সংসদের কাজ। সংস্কারের সবচেয়ে বড় বাধা যখন 5ই আগস্ট দেশে নতুন বিপ্লব হলো, শেষ করে দিচ্ছি, তখনই সবাই একটু যোগ করি যে জুলাই সনদের কথা বলা হচ্ছে যে আগামী মাসে এটি হবে, সেটি আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে কিনা বা সংবিধান বলবৎ থাকবে কিনা, অনেকেই বলছেন যে গণপরিষদ, জুলাই চার্টার, এগুলো তো থিওরিতে আছে। আমার ব্যক্তিগত অভিমত এগুলোর জন্য দেরি হয়ে গেছে। এগুলো যদি আপনি 5 তারিখে করতেন, 6 তারিখে করতেন, 8 তারিখে করতেন, কেউ বাধা দিতে পারতো না। 8 তারিখেই আপনাকে বিপ্লবী সরকার, 8 তারিখেই আপনাকে গণপরিষদ, 8 তারিখে আপনাকে নতুন অন্তর্বর্তী সংবিধান, অন্তর্বর্তী অর্ডার। যেমন বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল তখন কিন্তু একটা লস কন্টিনিউশন অর্ডার দিয়ে বাংলাদেশ চলেছে, সংবিধান তো অনেক পরে হয়েছে। তো সেটা করে দেশটাকে চালা যেত, কিন্তু শপথ নিয়েছেন সংবিধানের আন্ডারে, এখন জুলাই সনদ দেশ চালাচ্ছেন সংবিধানের আন্ডারে। জুলাই সনদ হতে পারে, জুলাই চার্টার হতে পারে, জুলাই চার্টারের মধ্যে সেখানে জুলাইয়ের স্পিরিট থাকবে, ভ্যালু থাকবে, বাট সেটা অবশ্যই 71-এর সাথে কন্ট্রাডিক্টরি করা হলে তখন সেটা সার্বজনীন হবে না কোনোভাবেই। এবং একটা জাতির প্রেগন্যান্ট ভ্যালু থাকে, একটা টার্মস আছে প্রেগন্যান্ট ভ্যালু, মানে জন্ম থেকে যে ভ্যালুগুলো নিয়ে আমরা আসছি সেগুলো আমাদের এখানে থাকতে হবে। আর সংস্কারের আরেকটা বড় বাধা হচ্ছে পার্লামেন্ট ছাড়া তো আপনি সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না, আর গণভোট করতে পারেন। যেই সরকার পার্লামেন্ট ভোট করতে পারছে না, স্থানীয় সরকার ভোট করতে পারছে না, ওই সরকার গণভোটও করতে পারবে না। তাহলে এই সরকারের হাত পা কিন্তু সংস্কারে বাধা। ইভেনচুয়ালি বড় দলগুলোকে মোটিভেট করে একটা কাগজে সাইন করা, অথবা এক মঞ্চে সবাই দাঁড়িয়ে চার্টার, এক মঞ্চে সবাই দাঁড়িয়ে বলা যে আমরা এই জিনিসগুলোতে বাধা দেবো না। তার মধ্যে একটা হতে পারে আপার হাউস, লোয়ার হাউস, একটা হতে পারে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, বিচার বিভাগে ইন্টারফেয়ার না করা, কেয়ারটেকার গভর্নমেন্ট প্রভিশন হতে পারে, জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে, যেমন 70 অনুচ্ছেদ বাদ যাবে, এরকম 71 দফা, বিএনপির 71 দফার সংস্কারের অনেকগুলোই কিন্তু এর সাথে মিলে যায়, 31-এর সাথে অনেকগুলোই মিলে যায়। আর বিএনপি এগুলো ক্যারি করবে কিনা, সবার মনে ভয় হচ্ছে বিএনপি 151 পেয়ে গেলে তারপরে যদি এগুলো ক্যারি না করে তাহলে বিএনপিকে বাধা দেবে কি? কারণ বাংলাদেশের ইতিহাস বলে যে সরকার গঠন করবে সবাই সেই সরকারের সাথে আগে থেকেই তোষামত শুরু করে দেয়, এবং সেই সরকারকে স্বৈরাচার হওয়ার পথে কোনো বাধা থাকে না। এই বাধাগুলো ইম্পোজ করার কোনো মেশিনারি কি কেউ এখন পর্যন্ত এনেছে? বাস্তব কথা হচ্ছে এই মেশিনারি আনা সম্ভব না। এটা কালচারের ব্যাপার, ভোটিংয়ের ব্যাপার, এবং মত প্রকাশের স্বাধীনতার ব্যাপার। মিডিয়া যদি ফ্রিলি কাজ করে, জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে সরকার সীমাবদ্ধ হইতে বাধ্য হতেই হবে। সেইটার জন্য অনেকটাই নির্ভর করবে জনাব তারেক জিয়ার মোটিভেশনের উপরে। উনি জিয়াউর রহমানের সন্তান এবং দীর্ঘদিন পরে একটা দেশ গঠনের ব্যাপক সুযোগ পেয়েছেন, এবং তাকে উদারভাবে এবং সীমাবদ্ধভাবে অতীতের সমস্ত জিনিস মাথায় রেখে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার চেষ্টা করছে। স্বামীদার পাটোয়ারি, লাস্টে একটি যেটি জানতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা ব্রিটিশের গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে সরকারকে জনগণ শত্রু মনে করে। এই সরকার বা আগের সরকার, আসলে পার্থক্যটা কি? জনগণ কি সবাইকেই শত্রু মনে করে, বা সরকারের কর্মকাণ্ড কি তেমন পর্যায়ে পৌঁছেছে? আসলে একটা সরকার তার লিমিটেড রিসোর্স দিয়ে খুব স্বল্প সংখ্যক মানুষকেই সুখী করতে পারে। স্বাভাবিকভাবে অসুখী মানুষটা অনেক বেশি থেকে যায়। আর বর্তমান সরকারের প্রবলেম, যেমন মনে করেন এই যে লন্ডনের সবাই ডাস্টবিন নিল বা মিছিল করলো, ডক্টর ইউনূসের তো কোনো নিজস্ব দল নাই, তার সাদের এনসিপি দাঁড়াতে পারে নাই। তো তার একটা দল থাকলে কিন্তু পাশাপাশি এটা একটা কাউন্টার দিতে পারতো। কাউন্টারটা কে দিতে পারবে? বিএনপি। কিছুটা জামাতও লোকজন দিয়ে ডক্টর ইউনূসকে ওখানে সম্বর্ধনা দিয়েছে বা ডেকেছে বা তাকে ওয়েলকাম করেছে, সংখ্যাটা কম। এই যে রাজনৈতিক দল না থাকলে দেশ চালানোর যে যে বিপর্যয় বা যে যন্ত্রণা, এটা ডক্টর ইউনূস হারে হারে অনুভব করছেন। ওনার প্রথমেই উচিত ছিল নিজের দল না করে যে দলগুলো তার মতের সাথে মিল হচ্ছে সেই দলগুলোকে এনকারেজ করা। উনি রাজনীতিবিদের সাথে সম্পর্ক না করে উনি মবের সাথে সম্পর্ক করেছেন, এবং সেটার জন্য আজকে বিভিন্ন এম্বারাসমেন্ট সিচুয়েশনে ওনাকে পড়তে হচ্ছে, যেটা তার জন্য কখনোই কাম্য না। উনি দেশের উপকার করতেই আসছেন। উনি তো এখান থেকে ওনার পাওয়ার কিছু নাই, নেয়ার কিছু নাই, দেওয়ারও কিছু নাই। উনি আরেকটা নোবেল পেতে পারেন। এই বাংলাদেশকে শান্তির প্রক্রিয়া রাখতে পারলেন। নেলসন ম্যান্ডেলা যেভাবে নোবেল পেয়েছেন, উনি মিক্সড ক্যাবিনেট করলেন, 17 বছর হোয়াইটরা তাকে জেলে রেখেছিল, 50% ক্যাবিনেট মেম্বার ওই হোয়াইটকে দিয়ে উনি দেশ শুরু করেছেন। তো সেরকম কিছু না করে উনি
আবেগের বশে হার্ড লাইনে চলে গেছেন। সেটার ফলাফল যেটা হচ্ছে যে ওনাকে যখন কেউ অপমান করছে, অপদস্থ করছে, বাজে কমেন্ট করছে, এটাকে কাউন্টার দেওয়ার মতো ইনস্টিটিউশনাল মেশিনারি কিন্তু ওনার তৈরি করা নেই। সময় পরে আপনি বলছেন যে ওনার তো আসলে দেবার কিছু নেই, নেবার কিছু নেই, কিন্তু সমালোচক তো বলেন যে উনি তো অনেক কিছুই নিয়েছেন 10 মাসে। এগুলো কোনোটাই তার স্যাটায়ারের জন্য খুব বিশাল কিছু আমি মনে করি না। তবে হ্যাঁ, না নিলেও তো ভালো হতো। একটা ইউনিভার্সিটি এখন না নিয়ে পরে নিলে কী সমস্যা ছিল? বা অন্য অনেকগুলো লাইসেন্সের রিক্রুটিং এজেন্টের লাইসেন্স, এটা এই সময় না নিয়ে পরে নিলে কী প্রবলেম হতো? ওনার যেটি দরকার ছিল সোশ্যাল বিজনেস বা মাইক্রো ক্রেডিটে বা ওনার তত্ত্বগুলোতে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট উনি আনতে পারতেন। সেই কাজগুলো করে ইনস্টিটিউশনারি ওনার প্রতিষ্ঠানগুলোকে আগাতে দেওয়াটাই উচিত ছিল। যেটি হয়েছে, উনি বুঝতে পারেননি উনি হিউজলি মনিটর, ওনার প্রত্যেকটি কাজ মনিটর হবে এবং প্রত্যেকটি ছোট পদক্ষেপ বড় করে দেখানো হবে। একটা ইউনিভার্সিটির লাইসেন্স পাওয়াটা এটা ওনার জন্য কোনো বিষয় না, কিন্তু এটাকে বড় করে দেখানো হচ্ছে। সেম ফর এই যে ইউকে প্রাইম মিনিস্টার সাথে দেখা না করা, এটা একটা বিশাল বড় হয়ে গেছে ব্যাপারটা, এবং ইথারে ভাসতেছে এই কথাগুলো। এটাই রাজনীতিবিদদের সমস্যা হচ্ছে, রাজনীতিবিদরা অন্যায় করে, ন্যায় করে, সমালোচনা হয়। উনি তো